৬৫ মিলিয়ন বছর আগের এক বিশাল মহাজাগতিক হত্যাকাণ্ডের গল্প। আজ আমরা ঠিক এমন এক রোমাঞ্চকর বৈজ্ঞানিক রহস্যের জট খুলতে যাচ্ছি, কিভাবে একটা আকস্মিক মহাবিপর্যয় আর নেহাতে কিছু কাকতালীয় ঘটনা পৃথিবীর পুরো ইতিহাসটাকে একেবারে উল্টে পাল্টে দিল আর মানবজাতির অস্তিত্বের পথ তৈরি করল, সেটাই আজ আমরা দেখব। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। পৃথিবীর এই বিশাল ইতিহাসটাকে যদি আমরা ২৪ ঘন্টার একটা ঘড়ির সাথে তুলনা করি, তাহলে টাইমলাইনটা বেশ চমকপ্রদ দাঁড়ায়। ধরে নিন, ঠিক রাত ১২টায় আমাদের এই গ্রহের জন্ম। এরপর রাত ৮টা ২৭ শুরু হলো ভয়ঙ্কর বরফ যুগ। রাত ১০টা ৪০ বিশাল সব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পৃথিবীর ৯৫% প্রাণী বিলুপ্ত হয়ে গেল। কিন্তু সবচেয়ে নাচকীয় আর মারাত্মক ঘটনাটা ঘটল ঠিক রাত ১১টা ৩৮ মহাশূন্য থেকে ছুটে আসা একটা প্রলয়ঙ্কারী গ্রহাণু হঠাৎ আছড়ে পড়ল পৃথিবীতে, আর চোখের পলকে পৃথিবীর ৭০% প্রাণের স্পন্দন চিরতরে থেমে গেল। পর্ব ১, দ্য কসমিক মার্ডার মিস্ট্রি। ডাইনোসরদের এই যে হঠাৎ করে বিলুপ্ত হয়ে যাওয়া, এটা কিন্তু বিজ্ঞানীদের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা অমীমাংসিত গ্লোবাল ক্রাইম সিন বা বিশ্বব্যাপী অপরাধের দৃশ্যপট হিসেবেই পরিচিত ছিল। এই রহস্যের প্রথম বড় সূত্রটা কিন্তু লুকিয়ে আছে মাটির অনেকটা নিচে। ভূতত্ত্ববিদরা এই বিশেষ পাথরের স্তরটাকে বলেন কেটি বাউন্ডারি। এটি ৬৫ মিলিয়ন বছর আগের একটা স্তর। ফিল কারির মতো জীবাশ্মবিদরা এটাকে আক্ষরিক অর্থেই একটা স্মোকিং গান বা অকাট্য প্রমাণ হিসেবে ধরেন। কেন জানেন? কারণ এই স্তরের ঠিক নিচের অংশে প্রচুর ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই স্তরের ঠিক উপরের অংশে ডাইনোসরের কোনো অস্তিত্বই নেই। তার মানে ঠিক ওই সময়েই পৃথিবীতে এমন চরম কোনো একটা ঘটনা ঘটেছিল যা এক নিমেষে সবকিছু শেষ করে দেয়। স্পেনের পাহাড়ি এলাকায় কাজ করার সময় জীববিজ্ঞানী ইয়ান স্মিথ এই কেটি বাউন্ডারিতে এমন একটা জিনিস খুঁজে পেলেন যা পুরো বিজ্ঞান জগৎকে একেবারে নাড়িয়ে দিল। তিনি সেখানে ইরিডিয়াম নামের অত্যন্ত বিরল একটা ধাতুর সন্ধান পান। ইন্টারেস্টিং ব্যাপারটা হল, পৃথিবীর উপরিভাগে ইরিডিয়াম প্রায় পাওয়াই যায় না, কিন্তু মহাকাশ থেকে আসা উল্কা বা গ্রহাণুতে এটি আবার প্রচুর পরিমাণে থাকে। আর এই আবিষ্কার থেকেই বিজ্ঞানীরা তাদের হত্যার হাতিয়ারটা খুঁজে পেলেন, মহাশূন্য থেকে ধেয়ে আসা একটা বিশাল আকার বস্তু। পর্ব ২, ফাইন্ডিং দ্য ক্রাইম সিন। হত্যার হাতিয়ার তো পাওয়া গেল, কিন্তু মহাকাশ থেকে আসা সেই ঘাতক গ্রহাণুটা পৃথিবীতে যেখানে আছড়ে পড়েছিল, সেই ১২৫ মাইল চওড়া গর্ত বা ক্রেটারটা আসলে কোথায়? শুরু হলো বিশ্বব্যাপী এক হন্যে হয়ে খোঁজ। এই ক্রাইম সিনের খোঁজে নাসার বিজ্ঞানীরা অ্যারিজোনার মিটিয়র ক্রেটারের মতো আঘাতী জায়গাগুলো পরীক্ষা করতে শুরু করলেন। সেখানে তারা পেলেন একদম নতুন এক প্রমাণ, শকড কোয়ার্টজ বা আঘাতপ্রাপ্ত বালুকণা। সাধারণ বালুকণা যখন মহাজাগতিক আঘাতের অকল্পনীয় তাপ আর চাপে সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে তার গাঠনিক রূপটাই বদলে ফেলে, তখনই সেটা এই শকড কোয়ার্টজে পরিণত হয়। বিজ্ঞানীরা বুঝতে পারলেন, পৃথিবীর বুকে যেখানে এই শকড কোয়ার্টজ পাওয়া যাবে, সেটাই হবে সেই প্রলয়ঙ্কারী আঘাতের আসল প্রমাণ। এখন এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হল এই দুটো প্রমাণের ভৌগোলিক বিস্তার। ইরিডিয়ামের স্তরটা পুরো পৃথিবী জুড়ে একদম সমানভাবে ছড়িয়েছিল, যা দেখে আঘাতের নির্দিষ্ট স্থানটা কিছুতেই বোঝা যাচ্ছিল না। কিন্তু কোলোরাডোতে পাওয়া শকড কোয়ার্টজের স্তরটা একটা নির্দিষ্ট দিকে ক্রমশ পুরু হচ্ছিল। বিজ্ঞানীরা ম্যাপ ধরে দেখলেন, এই স্তরটা ক্যারিবিয়ান সাগর আর মেক্সিকো উপসাগরের দিকে যতই এগোচ্ছে ততই বেশি পুরু হচ্ছে। আর এই ব্যাপারটা একেবারে পরিষ্কার করে দিল যে মূল আঘাতটা আসলে ওই অঞ্চলেই ঘটেছিল। আর ঠিক এভাবেই এলো সেই ঐতিহাসিক ব্রেকথ্রু। ১৯৯৬ সালে বিজ্ঞানী আদ্রিয়ানা ওক্যাম্পো মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে প্রাচীন মায়া সভ্যতার বলিদানের কুয়া, যাকে সিনটেস বলা হয়, তার একটা বিশাল বৃত্তাকার কাঠামো খুঁজে পান। ১২৫ মাইল চওড়া এই সিনটেসের বলয়টি ১৯৭৮ সালের একটা তেল কোম্পানির মাধ্যাকর্ষণ মানচিত্রের সাথে একেবারে হুবহু মিলে যায়। মাটির ৩/৪ মাইল গভীরে লুকিয়ে থাকা সেই ৬৫ মিলিয়ন বছর আগের আঘাতের কেন্দ্রস্থল অবশেষে আবিষ্কৃত হল। বিশ্ববাসী জানল চিকশুলুপ গ্রেটারের কথা। পর্ব ৩, দ্য ইনিশিয়াল ইম্প্যাক্ট। চলুন একটু কল্পনা করার চেষ্টা করি, ঠিক কী ঘটেছিল সেই ভয়াল দিনটিতে। মুহূর্তগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যাক। ঘণ্টায় ৪৫,০০০ মাইল,
জাস্ট একবার ভাবুন, মাউন্ট এভারেস্টের সমান বড় আর প্রায় 1 ট্রিলিয়ন টন ওজনের একটা বিশাল পাথরখণ্ড বুলেটের চেয়েও 20 গুণ বেশি বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ঠিক এই অকল্পনীয় গতিতেই সেটা আছড়ে পড়েছিল মেক্সিকোর অগভীর সমুদ্রে। নাসার গান রেঞ্জ সিমুলেশন থেকে দেখা যায় ওই ভয়ঙ্কর আঘাতের ফলে প্রায় 500 বিলিয়ন বা 50,000 কোটি টন ধ্বংসাবশেষ আর মাটি ছিটকে বায়ুমণ্ডলে উড়ে যায়। ভাবা যায় এর মধ্যে কিছু উপাদানের গতি এতই বেশি ছিল, প্রায় ঘণ্টায় 25,000 মাইল, যে সেগুলো পৃথিবীর অভিকর্ষ বল ভেদ করে একেবারে মহাশূন্যেই হারিয়ে যায়। আঘাতের ঠিক পরের মুহূর্তগুলোতে পৃথিবীর বুকে লিটারালি নরক নেমে এসেছিল। আঘাতের জায়গায় তাপমাত্রা পৌঁছায় 8,000 ডিগ্রি সেলসিয়াসে। ঘণ্টায় 2,000 মাইল বেগে ধেয়ে আসে সুপারহিটেড বাতাস। তৈরি হয় 300 ফুট উঁচু এক মেগা সুনামি। আর মহাশূন্যে ছিটকে যাওয়া ওই কোটি কোটি টন উত্তপ্ত পাথর যখন আবার পৃথিবীতে বৃষ্টির মতো ঝরে পড়তে শুরু করে, তখন সারা পৃথিবীর জঙ্গলে একসাথে আগুন ধরে যায়। এই গ্লোবাল দাবানল থেকে বাতাসে ছড়িয়ে পড়ে প্রায় 70 বিলিয়ন টন ছাই আর ধোঁয়া। পর্ব 4, গ্লোবাল ক্লাইমেট খেয়স বা বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয়। আসল ব্যাপারটা হল, পৃথিবীর অপর প্রান্তে থাকা ডাইনোসররা কিন্তু এই প্রাথমিক বিস্ফোরণে মারা যায়নি। তাদের এই চূড়ান্ত পরিণতি ডেকে এনেছিল আঘাতের ফলে সৃষ্ট এই চরম পরিবেশগত বিপর্যয়। এই বিপর্যয়গুলো কিভাবে ধাপে ধাপে পুরো পৃথিবীটাকে ধ্বংস করেছিল সেটা একটু দেখা যাক। গ্রহাণুটা যেখানে আঘাত করেছিল সেখানকার পাথরগুলোতে ছিল প্রচুর সালফার আর কার্বন। তো প্রথম ধাপে আকাশে ওঠা ওই বিলিয়ন বিলিয়ন টন ছাই আর ধুলো প্রায় 6 মাস ধরে সূর্যকে পুরোপুরি ঢেকে রাখে। পৃথিবীতে নেমে আসে অন্ধকার ইম্প্যাক্ট উইন্টার। দ্বিতীয় ধাপে বাষ্পীভূত সালফার ডাইঅক্সাইড বৃষ্টির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি হয়ে ঝরে পড়ে, যা অবশিষ্ট গাছপালাকে একেবারে পুড়িয়ে মারে। আর শেষ ধাপে বাতাসে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শত শত বছরের জন্য চরম গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে। তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, আর এর ফলে পুরো খাদ্য শৃঙ্খল একেবারেই ভেঙে পড়ে। পর্ব 5, দ্য ম্যামালিয়ান অ্যাডভান্টেজ। এই ব্যাপারটা প্রমাণ করে যে বিবর্তন সবসময় খুব সুশৃঙ্খল কোনো নিয়ম মেনে চলে না, বরং মাঝে মাঝেই এটা চরম হিংস্র আর কাকতালীয় ঘটনার উপর নির্ভর করে। অদ্ভুত শোনালেও সত্যি, যে বৈশিষ্ট্যগুলোর কারণে স্তন্যপায়ী প্রাণীরা একসময় খাদ্য শৃঙ্খলের একেবারে তলানিতে পড়েছিল, ঠিক সেই জিনিসগুলোই তাদের এই মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেয়। বিশাল আকারে ডাইনোসরদের প্রচুর খাবার লাগত, আর তারা খোলামেলা অরক্ষিত অবস্থায় থাকত। অন্যদিকে স্তন্যপায়ীরা ছিল আকারে বেশ ছোট, যারা মাটির নিচে অনায়াসে গর্ত করে লুকিয়ে থাকতে পারত। ডাইনোসরদের খাদ্যাভ্যাস ছিল খুব স্পেসিফিক, কিন্তু স্তন্যপায়ীরা ছিল জেনারেলিস্ট, যা পেত তাই খেয়ে নিত। আর সবচেয়ে বড় সুবিধাটা ছিল প্রজননে। ডাইনোসররা বাইরে বাসা বানিয়ে ডিম পারত, যা খুব সহজেই ধ্বংস হয়ে যায়। কিন্তু স্তন্যপায়ী মায়েরা তাদের সন্তানদের নিজেদের শরীরের ভেতরেই নিরাপদে বড় করত। এই ছোট ছোট বিষয়গুলি তাদের সার্ভাইভ করতে সাহায্য করেছিল। ডাইনোসরদের বিলুপ্তি ছিল মূলত মানব বিবর্তনের আঁতুড়ঘর। খুব সহজ করে বললে, আজ আমরা এখানে আছি ঠিক কারণ ডাইনোসররা নেই। 65 মিলিয়ন বছর আগের সেই মহাজাগতিক দুর্ঘটনাটি পৃথিবীর ইকোসিস্টেম থেকে ওই রাজত্ব করা প্রাণীদের সরিয়ে দিয়েছিল, আর স্তন্যপায়ীদের জন্য মঞ্চটা ফাঁকা করে দিয়েছিল বলেই আজকের মানবজাতি এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। তাহলে সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করা যাক। 65 মিলিয়ন বছর আগের একটা আকস্মিক আঘাত যদি আধুনিক মানুষের উত্থানের পথ প্রশস্ত করে থাকে, তবে আজকের এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রজাতি মানে মানবজাতি ভবিষ্যতের কোনো অনিবার্য গ্রহাণুর আঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারবে কি? মহাবিশ্বের এই হিংস্র আর অনিশ্চিত প্রকৃতির সামনে আমাদের এই বর্তমান আধিপত্য ঠিক কতটা ভঙ্গুর, এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং নতুন জীবন গড়ুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।